রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সায়ন্তনিয়ার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। আমরা এখন চলে এসেছি নবগ্রহ মন্দিরে। নবগ্রহ মন্দির মহাকাল মন্দির থেকে 9 কিলোমিটার রাস্তা। তা আমরা এখন চলে এসেছি নবগ্রহ মন্দিরে। নবগ্রহ মন্দিরটি অবস্থিত শিপ্রা নদী ত্রিবেণী ঘাটে অবস্থিত। মন্দিরটি উজ্জয়িনী শহরের পুরনো স্থান থেকে দূরে অবস্থিত। এটি 9টি গ্রহের জন্য উৎসর্গকৃত এবং অমাবস্যার দিনে প্রচুর ভিড় আকর্ষণ করে এখানে, যা শনিবার পরে। সাম্প্রতিক বছরগুলিতে এর ধর্মীয় গুরুত্ব প্রচুর বৃদ্ধি পেয়েছে, যদিও প্রাচীন গ্রন্থে এর কোনো পরিচিতি নেই। উজ্জয়িনীর ক্ষিপ্রা নদীর তীরে ভূমি মাতা খুব বিখ্যাত মন্দির এটা। মন্দিরে দুটো দেবী এখানে বিরাজমান করে। তা চলো আমরা এখানে চলে এসেছি। পথে নিচে এখানে পুজো হচ্ছে। তো পুজো এখানে যারা পুজো টুজো যারা দেয়, এখানে পুজো হচ্ছে। তো আমরা এখন উপরের দিকে যাব। তো চলো উপরের দিকে যাওয়া যাক। তো আমরা এখন উপরের দিকে যাচ্ছি। প্রচুর ভিড় ছিল, যেখানে যাচ্ছি মোটামুটি প্রচুর ভিড়। মানে যত বেলা হচ্ছে তত মোটামুটি ভিড় বাড়তেই আছে, কমছেই না। তো চলো আমরা উপরের দিকে যাই, আর তোমরা দেখতে থাকো। ভিডিওটা কেমন হলো, কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার চ্যানেলে নতুন হলো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন উপরে চলে এসেছি। এসে যখন দেখি না, বাপরে বাপ, বিশাল লাইন পড়ে গেছে। এখানে আমাদের বেশি সময় দাঁড়াতে হয়নি, তাও মিনিমাম আধা ঘন্টা মতন লেগেছিল এখানে। তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি। এখানে এই যে সামনে ওটা দেখতেছে না, ওটা কি জানো তো? ওটা তো হচ্ছে ছাগল। আমরা প্রথমে দেখে অবাক হয়েছি, বাপরে বাপ, ছাগলকে আবার পুজো হয় নাকি? ছাগলের পুজো হয় আমরা জানি না, আমি জানি না বিশেষ করে। তো আমরা সামনের দিকে যাচ্ছি, চলো। তো দেখতে থাকো তোমরাই। দেখো ছাগলটা, সবাই এখানে পুজো করতেছে, ছাগলকেই পুজো দিচ্ছে সবাই। ওরা তো কি মাতা বলে ওদের এখানে পরিচিত, এই ছাগলটা মাতা বলে ওই ছাগলটাকে। আর আমাদের এখন পুজো দেওয়া হচ্ছে। তো আমরা সামনে যাব এখন। ওখানে দাঁড়াতে দিচ্ছে না, ফটাফট করে পুজো দাও আর ফটাফট করে বেরিয়ে চলে যাও। দাঁড়াতে দিচ্ছে না ওখানে। তো আমি ছোটো করে একটুখানি ভিডিও করেছিলাম ওখানে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো আমরা এখন বেরিয়ে যাব। তো তোমরা দেখে নাও, মানে অনেকটা লাইন ছিল, তাই বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না। তো আমরা এখন চলে এসেছি বজরং বালিকে একটুখানি দর্শন করে নিয়ে আমরা এখন চলবো ভুবনেশ্বরী পৃথিবী মাতা মন্দিরে। তো মহারাজ প্রতাপ নারায়ণ দেবের পূর্বপুরুষরা এই মন্দিরটি প্রতিষ্ঠান করেছিল। অতীতে এই বিখ্যাত মন্দিরের ত্রান্তিক পদ্ধতিতে এখানে পূজা করা হতো। বাংলা থেকে কিন্তু তন্ত্র সাধকরা এসে এখানে সাধনা করত। প্রসাদ কমপ্লেক্সের বিস্তারণ মাঠে এই ভুবনেশ্বরে একটি মন্দির রয়েছে, যা আছে তার গৌরয় অতীতে কথা বলা আছে। আমরা এখানে একটুখানি পুজো দিয়েছিলাম গণেশ ঠাকুরের। তো এখানে পুজো দেওয়ার পরে আমরা এখন বেরিয়ে চলে যাব। ওখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন চলে এসেছি গোপীচন্দ এবং ভর্তিহরি গুহাতে। তো আমরা এখন গুহার ভিতরে এখন যাব। ওখানে প্রথমে গদকালিকা মন্দিরে যাব। গদকালিকা মন্দির তান্ত্রিক ও প্রমাণিত স্থান হয়। মন্দিরের ভিতরে গণেশের একটা মূর্তি তো আমরা দেখলো, প্রাচীন পৌরাণিক মূর্তি রয়েছে এখানে। সামনে একটি প্রাচীন হনুমান মন্দিরও রয়েছে। এর কাছেই বিষ্ণু একটি চতুর্ভুজ কৃতির মূর্তিও রয়েছে, যা আশ্চর্যজনক এবং দেখার মতন ছিল। কিন্তু মন্দিরটি কমপ্লেক্সের প্রাচীন প্রস্তুতে প্রদীপ স্তম্ভ রয়েছে ওখানে সামনেই আছে, যা নবরাত্রির সময় প্রচুর আলোকিত করা হয় এখানে। এই স্তম্ভে প্রদীপের সংখ্যা 108টি এখানে প্রদীপ জ্বালানো হয়। এই মন্দিরটি নবম শতাব্দীতে হর্ষ বিক্রমাদিত্যের দ্বারা সংস্কার করা হয়েছিল। কালিকা দেবীকে মহাকবি কালিদাসের উপাস্য দেবীও বলা হয় এখানে। এই মন্দির থেকে শুঙ্গযুক্ত, গুপ্তযুক্ত ও পারমার্যের আলোকের মূর্তিগুলো এখান থেকেই পাওয়া গেছে। সপ্তম শতাব্দীতে সাম্রাজ্য হর্ষবর্ধন ও এই মন্দিরে সংস্কার করেছিলেন। এই মন্দিরে পারমার্যের আমলের যে সংস্কারের ধ্বংসাবশেষও পাওয়া গেছে। একটুখানেই ছিল, মানে এতটা নিচু ছিল না, ধেপে যেতে ভীষণ কষ্ট হচ্ছিল, তাই সামনে আর সেদিকে যেতে পারিনি। এটা হচ্ছে গদকালিকা। এ সম্বন্ধে তোমাদেরকে জানালাম আমি। আর আমরা সামনের দিকে সেরকমভাবে যেতে পারিনি, প্রচুর ভিড় ছিল। আর অনেকটা গুহাটা অনেকটাই ভিতরের দিকে ছিল, আর সেই সময়টা ভীষণ গরম লাগছিল না, আর যেতে পারিনি আমরা। আর এই জন্য আমরা আবার বেরিয়ে চলে এসেছি। চলো আমরা, এই দেখেছো এত কজাক না জায়গাটা, আর কি গরম ভিতরে, বাপরে বা প্রচুর গরম লাগছিল, তাই ভিতরে আর সেরকমভাবে যায়নি। তাই আমরা ওখান থেকেই ব্যাক করে চলে এসেছিলাম, বাইরে বেরিয়ে চলে এসেছিলাম আমরা ওখান থেকে দেখি। আমরা বেরিয়ে চলে এসেছি, এখনও যাচ্ছি ভর্তিহরি এই মন্দিরটা ভর্তিহরি হচ্ছে সেই বৈজ্ঞানিক প্রতিভাদের মধ্যে একজন হলো ভর্তিহরি, যিনি ধর্ম ও নীতিশাস্ত্রের পণ্ডিত ছিলেন। দেখেছ জায়গাটা, এখানকার সত্যি জায়গাগুলো খুব সুন্দর, কিন্তু অসাধারণ জায়গাগুলো খুব ভালো ছিল। রাজা ভর্তিহরি ছিলেন মহারাজা গন্ধবর্ষণের পুত্র এবং মহান বিক্রমাদিত্যের সৎ ভাই, বুঝলে। পিতার বয়সে বড় হওয়ার পরে সিংহাসনে আরোহণ করেন। রাজা ভর্তিহরি তপস্যা নিয়েছিলেন। অনেক মজার গল্প আছে এর বিষয়ে, জনশ্রুতি আছে। রাজা ভর্তিহরি 2 স্ত্রী ছিল, কিন্তু তিনি সুন্দরী পিঙ্গলের প্রতি আকৃষ্ট হয়, তাকে বিয়ে করেন। তারপর শিকারে
অভিযানে চলে যান। পিঙ্গল রাজা ভর্তৃহরির সুন্দর স্ত্রী, প্রেম এবং গর্বে ভরা যিনি তার সাথে ছিলেন সারা সময়, এবং তিনি একটি হরিণকে তৎক্ষণাৎভাবে হত্যা করেছিলেন। তার পুরস্কার পরীক্ষা করতে বেরিয়েছিলেন, তখন পবিত্র গুরু গোরক্ষনাথ এসেছিলেন। মৃত হরিণকে দেখে গুরু গোরক্ষনাথ সহানুভূতি ও ভালোবাসা আপত্তি জানিয়ে রাজা ও ভর্তৃহরিকে জিজ্ঞাসা করলেন। তিনি যখন তার পুরস্কারের পরীক্ষা করতে বেরিয়েছিলেন, তখন পবিত্র গুরু গোরক্ষনাথ এসে গিয়েছিলেন। মৃত হরিণকে দেখে গুরু গোরক্ষনাথ সহানুভূতি ও ভালোবাসার আপত্তি জানিয়ে রাজা ভর্তৃহরিকে জিজ্ঞাসা করলেন, যখন তুমি ঈশ্বরের একটি প্রাণী পুনরুজ্জীবিত করতে পারবে না, তখন তার জীবন নেয়ার কে তুমি? খুব ভক্ত রাজা ভর্তৃহরি চুপ করে রইলেন। তারপর হাত গুটিয়ে বললেন, মহারাজ, এই হরিণটিকে জীবিত করে দিতে পারি আমি। যদি আপনি আমার প্রিয় হন তাহলে আমি আত্মসমর্পণ করব। গুরু গোরক্ষনাথ একজন তপবালাম ব্যবহার করে তিনি হরিণীকে পুনরুজ্জীবিত করলেন, যা অবলম্বে বনে পালিয়ে গিয়েছিলেন হরিণটা। এর অনেক কাহিনী আছে। আমরা এখন আমাদের এখানে দেখা হয়ে গেছে, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। তা ভিডিওটা কেমন হলো অবশ্যই তোমরা জানিও, আর আবার নতুন ভিডিওতে নিয়ে পরে আসতেছি। তা ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। রাধে রাধে।